हेलो दोस्तों, नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ভারত পানি না দিলে ছাড় নেই, নতুন কৌশলে বাংলাদেশ, ন্যায্য হিস্সা আদায়ে কঠোর সরকার, ওয়াটার শেয়ারিং নিউজ। বন্ধুরা, ভারত যদি পানি না দেয় তাহলে বাংলাদেশ কি পদক্ষেপ নিতে পারে, বাংলাদেশ গভর্নমেন্ট কি পদক্ষেপ নিতে পারে, তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভারত থেকে বাংলাদেশ নতুন কৌশলে পানি আদায় করবে। ভারত থেকে নতুন কৌশলে বাংলাদেশ পানি আদায় করবে। কি সেই কৌশল, কি সেই নতুন কৌশল, তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর মাঝে মাঝে যেখানে আমার কাউন্টিং করার দরকার পড়বে আমি অবশ্যই সেখানে কাউন্টিং করব। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। নদ বা নদী বহমান, জীবনও বহমান। নদী থেমে যায় কখনো কখনো, মানুষের জীবনও থেমে যেতে বাধ্য হয়। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। নদ, নদী, খাল, বিল, ঝর্ণা, ধারা এসব বাংলার মানুষের জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে আছে। বাঙালির জীবন মানে নদী। এ নদী না হলে বাঙালির জীবন বিবর্ণ হয়ে পড়ে, সব সুখ হারিয়ে যায়। প্রকৃত অর্থে বাঙালির জীবনকে বর্ণিল করতে নদীর অবদান অস্বীকার করার উপায় নেই কারোরই। আর তাই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। ভাটির এই দেশে অসংখ্য নদী থাকলেও নানা কারণে অনেক নদী মরে গেছে। দেশে বর্তমানে জীবন্ত নদ নদীর সংখ্যা 1008টি। এর মধ্যে দীর্ঘতম নদী পদ্মা। সব মিলিয়ে এসব নদীপথের দৈর্ঘ্য 22,000 কিলোমিটার। এর মধ্যে স্বীকৃত 57টি আন্তঃসীমান্ত নদী রয়েছে, যার 54টি ভারতের সাথে আর 3টি মিয়ানমারের সাথে। এগুলোকে আন্তর্জাতিক নদী বলা হয়ে থাকে। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদ নদীর মধ্যে কুলিক নামের একটি নদ বাংলাদেশ উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করেছে, আর বাকি 53টি নদী ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এখানে একটু বলে রাখা দরকার যে নদী এক দেশে উৎপন্ন হয়ে সীমান্ত পার হয়ে অন্য এক বা একাধিক দেশে প্রবেশ করে কিংবা সীমান্ত ধরে প্রবাহিত হয় সেগুলোকে আন্তঃসীমান্ত নদী বা আন্তর্জাতিক নদী বা অভিন্ন নদী বলা হয়ে থাকে। পৃথিবীর জন্ম থেকেই প্রকৃতি ভাঙা ও গড়ার খেলা খেলে আসছে। নদীর ক্ষেত্রেও ব্যতিক্রম না। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। প্রবাদটি এখন ভুল প্রমাণিত হওয়ার উপক্রম হয়েছে, কেননা নিজেদের ইচ্ছে মতো নদীর স্রোতকে আটকে দিচ্ছে আমরা। এতে নদীগুলো মরে যাচ্ছে, নয়তো গতিপথ হারিয়ে ফেলছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে অনেক
নদ নদী। আমরা নদীহীনতার দিকে ধাবিত হচ্ছি খুব দ্রুততার সাথে। মরুময়তা আমাদের ক্রমাগত গিলে ফেলছে। এক কথায় কোথাও নদ নদী তার আপন গতিতে চলতে পারছে না, ফলে নদী নাব্য হারিয়ে ফেলছে এবং নদী ভাঙন হচ্ছে প্রতিনিয়ত। বন্ধু প্রতিম দুই দেশ বাংলাদেশ ও ভারতের ভেতর দিয়ে যাওয়া এসব 54টি নদীর মালিক প্রতিবেশী দেশ দুটি। এসব নদীর মধ্যে ভারত অনেক নদীতেই বাঁধ দিয়ে পানি চলাচলে নিয়ন্ত্রণ করছে। এই অভিন্ন নদীগুলোর প্রায় প্রতিটির ক্ষেত্রে উজানে বাঁধ দিয়ে রেখেছে ভারত। শুধু গঙ্গা নদীর উজানেই এ পর্যন্ত প্রায় 36টি ব্যারেজ ও বাঁধ নির্মাণ করা হয়েছে। তবে বাংলাদেশ ভারত পানি বন্টন সংক্রান্ত মতবিরোধ তুঙ্গে ওঠে যখন ফারাক্কা ব্যারেজ নির্মাণ শুরু হয়, যার ফলে বর্ষা মৌসুমে বাংলাদেশ বন্যা কবলিত হয়ে পড়ছে, আর শুষ্ক মৌসুমে তীব্র পানির সমস্যায় পড়ছে ভাটির এই দেশটি। আন্তঃসীমান্ত নদীতে ভারত খেয়াল খুশি মতো বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে। খেয়াল খুশি মতো নয়, খেয়াল খুশি মতো নয়, ভারতের প্রয়োজন। ভারতের প্রয়োজনে বাঁধ নির্মাণ করছে। ভারতের যদি প্রয়োজন না থাকতো তাহলে কি বাঁধ নির্মাণ করতো না। ভারতের দরকার আছে বিধায় বাঁধ নির্মাণ হয়েছে। আপনাদের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো কখনো সংস্কার করেছেন? কখনো সংস্কার হয়েছে বাংলাদেশের নদ নদীগুলো? হয়নি। বাংলাদেশের নদ নদীগুলো দখল হয়ে যাচ্ছে। যেভাবে জনসংখ্যা বাড়ছে বাংলাদেশের, তো সেই নদ নদীগুলো দখল করে ফেলছে বাংলাদেশের এক শ্রেণী মানুষ। তো আপনাদের নদ নদীগুলো প্রথমে সংস্কার করুন। অনেক নদ নদীতে ড্রেজার করার দরকার আছে, অনেক নদ নদী খনন করার দরকার আছে, অনেক নদ নদীর বাঁধ নির্মাণ করার দরকার আছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু কতটা সংস্কার আছে বাংলাদেশের নদ নদীগুলো? আগে সেগুলো সংস্কার করুন, তারপরে এরকম লেকচার দেবেন। ঠিক আছে? আপনাদের যে মরা কান্না, ভারত পানি দেয় না, পানি দেয় না, পানি দেয় না, এই মরা কান্নাটা বন্ধ করুন। সবে তো মাত্র খেলা শুরু হয়েছে, আরো তো সময় বাকি রয়েছে। অন্যদিকে গঙ্গার তুলনায় তিস্তা অনেক ছোট নদী, কিন্তু বাংলাদেশের জন্য এর গুরুত্ব অনেকাংশেই কম নয়। খুবই গুরুত্বপূর্ণ নদীর নাম হলো তিস্তা। অন্যতম একটি কারণ হচ্ছে তিস্তার বাংলাদেশ অংশে তিস্তা ব্যারেজ। এই ব্যারেজটি সম্পূর্ণভাবে বাংলাদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে 1980-90 এর দশকে নির্মিত হয়। এই ব্যারেজ বাংলাদেশের উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকার বিস্তীর্ণ এলাকায় সেচ সুবিধা প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ব্যাপক সহায়তা করে থাকে। কিন্তু ভারত জলপাইগুড়ির গজলডোবায় আরেকটি ব্যারেজ নির্মাণের মাধ্যমে তিস্তার প্রায় সব পানি প্রত্যাহার করে নেয় বাংলাদেশ অংশের ব্যারেজটি হুমকির মুখে পড়েছে। বেশ কয়েকবার গঙ্গার মতো তিস্তা নিয়েও চুক্তির পরিকল্পনা করা হয়। 1983 সালে প্রতিবেশী দেশ দুটি সিদ্ধান্ত নিয়েছিল তিস্তার পানির 39% ভারত এবং 36% পাবে বাংলাদেশ। 2011 সালে ভারত বাংলাদেশকে 37.5% পানি দিতে সম্মত হয়। এ বিষয়ে চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে চুক্তি হয়নি। অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ। বারবার তাগাদা দিলেও সাড়া দেয়নি ভারত। ভারত কেন সাড়া দেয়নি? কেন পানি বন্টন হচ্ছে না? তার তো একটা মানে রয়েছে নাকি?
ভারত ছোট দেশ নয়। আপনারা হয়তো ভাবছেন যে ভারত অনেক বড় দেশ, তাই জোর করে পানি দিচ্ছে না। না, ভারতের শুধু মোদির কথায় পানি যায় না, এখানে রাজ্য সরকারেরও সহমতি দরকার আছে। মোদি সরকার পানি দিতে চাইলেও পশ্চিমবঙ্গ সরকার পানি দিতে রাজি নয়। মোদি সরকার আন্তর্জাতিক সম্পর্ক ঠিক করার জন্য পানি দিতে চায়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তার রাজ্যের মানুষের জন্য পানি দিতে চায় না। তার কারণ শুকনো মৌসুমে পানি থাকে না। যে পানি থাকে তাতে ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্য, সেই রাজ্যের মানুষেরই বা রাজ্যের কৃষকের জন্য পর্যাপ্ত পরিমাণ নয়। এই জন্য মমতা ব্যানার্জি বারবার তিস্তা নদীর জল দিতে না করে দিয়েছে। বর্ষার সময় যদি পানি না ছাড়ি আর এই ব্যারেজটা যদি ভেঙে চলে যায়, তাহলে সম্পূর্ণ বাংলাদেশটা ডুবে যাবে। আর কতদিন যে বন্যা থাকবে, তাতে বাংলাদেশেরই ক্ষতি বেশি। ভারত একটা রাজ্য, বাংলাদেশের মতো সরকার না যে 8টা বিভাগ নিয়েই একটা বাংলাদেশ। ভারতের 28টি রাজ্য রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য। এই 28টি রাজ্যের ভিতর 28টি রাজ্য সরকার রয়েছে, তাদেরকে নিয়ে চলতে হয়। প্রশ্ন হলো, কোন রাষ্ট্র আপত্তি করলেই একটি অভিন্ন নদী থেকে উজানের দেশ মনের খুশি মতো পানি তুলে নিতে পারে কিনা? নৈতিকভাবে একটি দেশের এই অধিকার নেই বলেই তো অধিকাংশ দেশের সম্মতিক্রমে আন্তর্জাতিক পানি কনভেনশন প্রণয়ন করা হয়েছে। সর্বোপরি গঙ্গা চুক্তি করার সময় বলা হয়েছিল যে পর্যায়ক্রমে বাংলাদেশের অন্য সব অভিন্ন নদীর ক্ষেত্রেও ন্যায্যতার ভিত্তিতে এ ধরনের পানি বন্টন চুক্তি করা হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। এখনো কোনো চুক্তি বাস্তবায়ন হয়নি ভারতের সাথে। আন্তর্জাতিক পানি কনভেনশনে কি আছে? দর্শক, চট করে জেনে নেই সেই তথ্যটি। 2 বা তার বেশি দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদ নদীকে আন্তর্জাতিক নদী বলা হয়। দর্শক, এ কথাটি তো আগেই আপনাদেরকে জানিয়েছি। এইসব নদীর পানি বন্টন নিয়ে জাতিসংঘের কনভেনশনটি হচ্ছে দ্য কনভেনশন অন দ্য ল অফ নন নেভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস 1997। দ্বিপক্ষীয় বা আঞ্চলিক পানি চুক্তির ক্ষেত্রেও এই কনভেনশনটিকে ভিত্তি হিসেবে ধরার কথা বলা রয়েছে, কিন্তু বাংলাদেশ বা ভারত কেউই এই আইনটি স্বাক্ষর করেনি। আইনটিতে মোট 60টি পর্বের অধীনে 37টি ধারা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো পানির ন্যায্য ও যুক্তিসঙ্গত ব্যবহার, অন্যের ক্ষতি না করা, আঞ্চলিক সহযোগিতা ও তথ্য আদান প্রদান, আন্তর্জাতিক নদীতে কোনো স্থাপনা নির্মাণ বা পরিকল্পনা, প্রতিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ, জরুরি অবস্থান নিয়ন্ত্রণ ও বৈষম্য করা যাবে না। অন্যদিকে প্রতিবেশ রক্ষা ও পরিবেশ নিয়ন্ত্রণের বিষয়টি সম্পর্কে 4 ধারা থেকে 20 থেকে শুরু করে 23 অংশে ব্যাখ্যা করা হয়েছে। এমন কোনো কার্যাবলী করা যাবে না যাতে প্রতিবেশ প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়। পানি দূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে এখানে। এ ধরনের একটি আঞ্চলিক চুক্তি হচ্ছে ইউরোপের রাইন নদী চুক্তি, যেখানে পানি দূষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এ বেলাতেও বাংলাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ভারত। বলা চলে বাংলাদেশ ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে। এমন প্রেক্ষিতে নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকার। পানি ন্যায্য হিস্সা নিশ্চিতে ভারতের সঙ্গে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ। অভিন্ন জলরাশিতে
কত ধরনের স্থাপনা রয়েছে, কতটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পানির পরিমাণ কত, এ তথ্যগুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তঃসীমান্ত নদীর অংশীদারিত্ব পেতে জাতিসংঘের পানি বন্টন আইন বা কনভেনশনের শর্ত পূরণে উজানের সব দেশকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা। তিনি জানান, শিগগিরই ভারত, চীন সহ উজানের দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। সৈয়দা রিজওয়ানা বলেছেন, আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে কোনো দেশেরই এমন কথা বলার সুযোগ নেই যে এ নদী আমার মানুষকে পানি দিয়ে পরে আমি অন্য মানুষের কথা ভাববো। সব অভিন্ন নদীর জলরাশির উপর যেখানে যেখানে অবকাঠামো হচ্ছে, এটা কেবল ভারত নয়, চীন, নেপাল কোথায় কোথায় অবকাঠামো করছে সেটা জানতে হবে বলেও তিনি উল্লেখ করেন। এটা না জানলে পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে ঝুঁকির মধ্যে পড়ে যাবে বলেও মনে করেন তিনি। আন্তঃসীমান্ত নদীর মালিক বাংলাদেশ আর ভারত, তাই এই নদীগুলোকে কোনো বাঁধ বা ব্যারেজ নির্মাণ করার আগে ভাটির দেশের সঙ্গে আলোচনা করতে হবে বলেও মত বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে তিস্তা চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিস্তা নদীর ওপরে বাংলাদেশের যে অধিকার, সেই অধিকারের কথা বলতে, লিখিত দিতে সরকার পিছপা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি এসব কথা বলেন এই উপদেষ্টা। ভারত পানি ন্যায্য হিস্সা না দিয়ে পার পাবে না মনে করছেন বিশেষজ্ঞরা, অর্থাৎ ভারতকে আইন মেনেই আন্তর্জাতিক নদীর পানি বন্টনের বিষয়ে মেনে নিতে হবে বলেও মনে করেন তারা। বাংলাদেশকে পানির হিস্সা না দিলে ভারত ছাড় পাবে না বলেও স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। আর এতেই নতুন করে আশার আলো দেখা দিয়েছে ভাটি অঞ্চলের মানুষের মনে। এর আগে ভারতের সঙ্গে পানি বন্টনের বিষয়ে আওয়াজ তুলেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করার কথাও বলেছিলেন তিনি। বাংলাদেশের সঙ্গে ভারতের পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাবে বলেও ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম ভারত থেকে নতুন কৌশলে পানি আদায়ের চেষ্টা করছে বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশ নতুন কৌশলে পানি আদায় করবে। বাংলাদেশিদের যে উটপাটাং কথাবার্তা, যে উপদেষ্টা, পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা, এদের মেয়াদ কতদিন? এরা যেভাবে ডায়লগবাজি করছে, আগামী দিনে মানে বাংলাদেশের ভবিষ্যৎ যে পাকিস্তানের মতো, সেটা অবশ্যই আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। সবেমাত্র ভিসা বন্ধ করা হয়েছে, আগামী দিনে বাণিজ্য বন্ধ করবে ভারত। ভারত ব্যাট করছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত। আমরা ভেবেছিলাম যে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের পরে বাংলাদেশের প্রতি ধীরে 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 বোল্ড টাইট করবে ভারত সরকার, কিন্তু 29 তারিখেই হালকা একটু টাইট করে দিয়েছে। আপাতকালীন
আপাতকালীন যারা মেডিকেল ভিসা চায় তাদেরকেই শুধু ভিসা দিচ্ছে ভারত সরকার। বাকি যে হেফাজতি পাকিস্তানি রাজাকার তাদেরকে ভিসা দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে পানি উপদেষ্টা বাংলাদেশের, এ তো ইনলিগাল। এর কথাই কি হবে? ইন্টারন্যাশনাল ল কি করতে পারবে ভারতের? সেখানে ভারত সাইন করেনি। ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে যদি পানি আদায়ের চেষ্টা করে, এটা কিন্তু ইন্দো প্যাসিফিকের সমস্যা নয়, এটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ মামলা। নদীগুলো ভারতের উপর দিয়ে বয়ে গেছে, এই জন্য এই নদীগুলোর উপর অগ্রাধিকার ভারতের, তারপরে হচ্ছে গেন বাংলাদেশের। ভারতের বেশি অধিকার এই জলের উপর, এই পানির উপর। আর সেটা যদি বাংলাদেশ মনে করে যে না তার বাপের সম্পত্তি, বাংলাদেশ যদি মনে করে যে ভারতের বরাবর করে পানির নীতি নিয়েই ছাড়বো, তাহলে দিবারাত্রি স্বপ্ন দেখা বন্ধ করে দিন। আর এই সমস্ত উপদেষ্টা কিছুই করতে পারবে না। এই সমস্ত ডায়ালগবাজি বন্ধ করুন। আর এই সমস্ত ডায়ালগবাজির জন্যই কিন্তু আজ ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। এই সমস্ত ডায়ালগবাজির জন্যই কিন্তু আজ বাংলাদেশের এই সমস্যা। বাংলাদেশের এই ছাত্র যে সন্ত্রাস, এই ছাত্র সন্ত্রাস, মেধাবী ছাত্র সন্ত্রাস, এরা যদি মনে করে যে এরা চিল্লাচিল্লি করে ভারতের সাথে লাগতে আসবে, কিন্তু সেটা হবে না ভাই, অত সহজ না। চীনও তো বাদ দিয়ে রেখেছে ভারতের আগে চীনও বাদ দিয়ে রেখেছে, সেগুলো তো কিছুই হচ্ছে না। এখন ভারত তখনই তো পানি দেবে যখন চীন ছাড়বে তখন। আর আমাদের পশ্চিমবঙ্গ কৃষক আগে, পরে বাংলাদেশ। নিজের দেশের স্বার্থ আগে, এটা বাংলাদেশও দেখবে, ভারতও দেখবে। তো বন্ধুরা, ভারত থেকে বাংলাদেশ নতুন কৌশলে পানি আদায় করবে। কিভাবে করবে বুঝতে পারলেন। পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা ভারতের সাথে কথা বলতে চায়, কিন্তু ভারত তো কথা বলবে না। ডক্টর ইউনূসের সাথে কথা বলছে না ভারতের প্রধানমন্ত্রী, এর সাথে কি কথা বলবে? কত এলো আর গেল, কত এলো গেল, বুঝতে পেরেছেন? হ্যালো দোস্ত, আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা যাচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।